যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং যাদের ইংরেজি পরীক্ষা ঠিক মনোমতো হয়নি বা ইংরেজি পরীক্ষা একটু খারাপ হয়েছে, একটু তোমরা টেনশানেই আছো যে হয়তো ঠিক যেরকম নম্বর তোমরা আশা করছো সেরকম হবে না, বা অনেকেই ভাবছো যে হয়তো পরীক্ষায় উত্তীর্ণও হবে না, তাদের জন্য একটা সুখবর। মানে সুখবরটা সবার জন্যই, সমস্ত স্টুডেন্টের জন্যই সুখবর, কিন্তু যারা একটু বেশি টেনশানে আছো তাদের জন্য এটা আরও বেশি সুখবর। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের প্রশ্নের একটা ভুল স্বীকার করে নিয়েছে এবং সেই প্রশ্ন যদি স্টুডেন্টরা অ্যাটেম্প করে, মানে যে স্টুডেন্ট সেই প্রশ্ন অ্যাটেম্প করবে সে উত্তর তার ঠিক হোক কি ভুল হোক কোনো অসুবিধা নাই, যেহেতু প্রশ্নটা একটা প্রিন্টিং মিস্টেক আছে, ছাপাতে একটা ভুল হয়েছে, যারা সেই প্রশ্নে অ্যাটেম্প করেছে তারা সম্পূর্ণ নম্বর পাবে। চলো জেনে নিই যে কোন প্রশ্নের কথা এটা এবং সেখানে কত নম্বর আছে এবং কি উত্তর লিখলে সেই নম্বরটা পাওয়া যাবে। দেখো আমার কাছে এখন এই দেখতেই পাচ্ছ প্রশ্নটা রয়েছে, ইংরেজির প্রশ্ন, এটা ইংরেজির চ্যানেল, আমি ইংরেজির যেহেতু ব্যাপার সেই জন্যই তোমাদের কাছে এটা বলতে এসেছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে এবং সেটাকে পড়ে তার যেটা কোয়েশ্চেন নাম্বার এ, স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, মানে ট্রু ফলস আমাদেরকে নির্ণয় করতে হবে। তার যেটা নাম্বার 2, দ্য ন্যারেটর স দ্য তাজ মহল ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ। এখানে তাজমহলের বানানটায় লেখা হয়েছে তাজ মহল, TAG তাজ MAJAL, তাজ মহল বলে ধরে নিচ্ছি প্রিন্টিং মিস্টেকই হয়েছে, যাই হোক সেই তাজমহল লেখা হয়েছে এবং এই বানানটার জন্য ছেলে মেয়েদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। কেউ এর উত্তরে ট্রু লিখেছো, কেউ এর উত্তরে ফলস লিখেছো, মানে যদি তাজমহল বলে প্রিন্টটা থাকতো তাহলে তার উত্তর হতো ট্রু। বেশিরভাগ ছেলে মেয়েই সেটাই করেছে, ট্রুই করেছে। আবার কেউ কেউ যেহেতু ওই বানানটা তাজমহল বলে আছে, তাজমহল তো লেখক দেখেনি, সেই জন্য সেটা তারা ফলস করেছে, নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। যাই হোক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা স্বীকার করে নিয়েছে যে যেহেতু তাদের ভুল, তাই যারা মানে যে সমস্ত স্টুডেন্ট এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করেছে, ট্রু লিখুক ফলস লিখুক কোনো অসুবিধা নেই, যারা অ্যাটেম্প্ট করেছে তারা পূর্ণ নম্বর অর্থাৎ 1 নম্বর তারা পাবে। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখার, যারা অ্যাটেম্প্ট করেছে কেউ যদি এই ট্রু বা ফলস কোনোটাই না লেখে তাহলে কি সে নম্বর পাবে? না, তাহলে সে নম্বর পাবে না। যারা ট্রু হোক ফলস হোক এই প্রশ্নটাকে অ্যাটেম্প্ট করেছে তারা পূর্ণ নম্বরই পাবে, ট্রু লিখলেও পাবে ফলস লিখলেও পাবে, মানে পুরো 1-এ 1 পাবে। কিন্তু যারা অ্যাটেম্প্ট করেনি তারা কোনো নম্বর পাবে না। যাই হোক এটা হলো একটা আপডেট এবং তার ফলে প্রত্যেকেই এখানে আশা করছি সবাই অ্যাটেম্প্ট করেছো, কারণ তোমাদের পরীক্ষার আগেই আমি কিভাবে খাতায় ইমপ্রেশন বাড়াবে বলে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বারবার করে বলেছিলাম কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না, মানে জায়গা কোনোটাকে ফাঁকা রাখবে না, কারণ অনেক ক্ষেত্রেই এরকম প্রশ্নে ভুল বেরোয়, অ্যাটেম্প করলেই সেখানে নম্বর পাওয়া যায়। কাজেই আর যদি তোমরা খাতাতে না লেখো তাহলে মাস্টারমশাইরা নম্বর দিতে চাইলেও, মানে এক্সামিনাররা নম্বর দিতে চাইলেও তারা নম্বর দিতে পারেন না। কাজেই কিছু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে, এটা খুব ভাইটাল একটা জায়গা, একে আমরা খাতার ইমপ্রেশন ক্রিয়েট করা বলি। আমি সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের পরীক্ষার আগেই দিয়েছিলাম। যাই হোক যারা অ্যাটেম্প করেছো তারা 1 নম্বরই পাবে, সেটা ট্রু লেখো বা ফলস লেখো, T বা F যা লেখো তাতেই 1 নম্বর পাবে। কিন্তু যারা অ্যাটেম্প করোনি তারা কোনো নম্বর পাবে না। এটা হলো লেটেস্ট আপডেট। আরও একটা সুখবর তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটাও ইংরেজি বিষয়কে কেন্দ্র করে, মানে ছাত্রছাত্রীদের এই ইংরেজি বিষয় নিয়ে একটা সবসময় টেনশন কাজ করে, আর এটা যেহেতু এই সিলেবাসের শেষ পরীক্ষা তাই কাউন্সিল অলরেডি মানে তোমাদের খাতা অলরেডি যারা দেখবেন তাদের কাছে পৌঁছে গেছে বা পৌঁছানোর কাজ চলছে এবং কাউন্সিল অলরেডি তাদেরকে মানে যারা তোমাদের খাতা দেখবেন তাদেরকে নির্দেশ পাঠিয়েছে যেন তোমাদের খাতাটা খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়েতে দেখা হয়। অর্থাৎ তোমরা যদি ঠিকমতো অ্যাটেম্প করো, তোমরা যদি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো, যদি খুব ভালো লেখো তা তো কোনো কথাই না, যদি লেখার মান একটু খারাপও হয় তোমরা যদি অ্যাটেম্প করো এবং সেটাকে লেখার চেষ্টা করো তাহলে যেন তোমাদেরকে সর্বোচ্চ নম্বর দেওয়ার চেষ্টা করা হয়। এই সর্বোচ্চ নম্বর ব্যাপারটা কি, ধরো কোনো একটা প্রশ্নের
6 নম্বর আছে, তুমি লিখেছো, মানে যারা পরীক্ষা দিয়েছো তারা লিখেছো, কিন্তু সেই উত্তরটা এক্সামিনারের মনোমতো হয়নি। তারপরেও কাউন্সিল বলেছে যেহেতু তুমি অ্যাটেম্প করেছো, তুমি লেখার চেষ্টা করেছো, যেন এক্সামিনার তোমার কথাকে বিবেচনা করে খাতাতে তিনি নম্বর দেন। মানে তিনি যেন একদম ঘ্যাঁচাঘ্যাঁচ করে না কেটে তিনি যেন তুমি যে চেষ্টা করেছো সেই চেষ্টার একটা মর্যাদা বা সম্মান দেন, এবং যাতে তোমাদের লেখাগুলো যতটা নম্বর ডিজার্ভ করে সেটা যেন পায়। ঠিক আছে, যতটা নম্বর ডিজার্ভ করে মানে আশা করছি তোমাদের লেখা ভালোই হবে, যে বেশি বেশি নম্বরই তোমরা ডিজার্ভ করছে, এটা একটা সুখবর। এটা সুখবর বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে খাতাগুলোকে যেন লিনিয়েন্টলি চেক করা হয়, এই জন্য লিনিয়েন্টলি মানে হচ্ছে উদারতার সঙ্গে চেক করা হয়, খুব শক্তভাবে যেন তোমাদের খাতাগুলো, বিশেষ করে ইংরেজি সাবজেক্টে, মানে আমি ইংরেজির কথাই বলছি, সেই জন্য কাউন্সিল একটা নির্দেশ এক্সামিনারদেরকে দিয়েছে। এটা অবশ্যই একটা সুখবর ছাত্রছাত্রীদের জন্য। আমি আগেও বলেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি, স্টুডেন্টদের কথা তারা ভাবেন এবং স্টুডেন্টদের বিভিন্ন অসুবিধার কথাও তারা জানেন, সুবিধা অসুবিধার কথা জানেন, এবং স্টুডেন্টদের যাতে ভালো হয় তারা সবসময় সে কাজেই মানে সেটাই চেষ্টা করেন, এবং স্টুডেন্টদের ভালোর জন্যই তারা এই চেষ্টাটা করেছেন এবং তারা অলরেডি ইনফরমেশান পাঠিয়ে দিয়েছেন। তাহলে কি স্যার সবাই পাস করে যাচ্ছি? এখানে একটা কথা বলার, এবারে যা প্রশ্ন আছে সবারই পাস করে যাওয়ার কথা, তারপরেও তো কাউন্সিল তোমাদেরকে মানে অলরেডি এক্সামিনারদেরকে নির্দেশ দিয়েইছে যে তোমাদের খাতাগুলোকে যেন লিনিয়েন্টলি চেক করা হয়। তার বলে যদি তোমরা খাতাতে কিছুই না লেখো তাহলে কি পাস করবে? সেটা কি সম্ভব? এটা এই সিলেবাসের শেষ পরীক্ষা, তার মানে এই নয় যে তোমরা যদি সাদা খাতা জমা দাও তাহলে তোমরা পাস করে যাবে। তোমরা যদি লেখো, কিছু লেখো এবং তোমরা যদি চেষ্টা করো অবশ্যই তোমরা পাস করবে, কিন্তু যারা সাদা খাতা জমা দিচ্ছ তারা পাস করবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? মানে সবার জন্যই কি পাস? না, সবার জন্য পাস না। এটাও কাউন্সিল খুব ক্লিয়ার করে দিয়েছে যে যারা পাসের যোগ্য, যারা চেষ্টা করেছে তারা অবশ্যই পাস করবে, কিন্তু কেউ যদি একদম পাসের যোগ্য না হয় তাহলে সে কি করবে? সে ন্যাচারালি সে ফেল করবে। তা ফেল করলে সে তাহলে আবার কি করবে? সে পরের বছর পরীক্ষা দেবে, এবং এই অলরেডি সেমিস্টার বেসড এডুকেশন আমাদের চালু হয়ে গেছে, কিন্তু তারা সেমিস্টার বেসড এডুকেশনের পরীক্ষা দেবে না। তারা যে ট্র্যাডিশনাল ওয়েতে তারা 2024-এ পরীক্ষা দিয়েছে সেই একই রকম প্রশ্নপত্রই, মানে একই রকম প্যাটার্নেই তারা নেক্সট ইয়ারেতে পরীক্ষা দিতে পারবে। মানে যারা ফেল করবে তাদের জন্য বলা হচ্ছে যে তারা একই রকম প্রশ্নপত্রে, এই যে ট্র্যাডিশনাল ওয়েতে তোমরা পড়লে সেরকমই প্রশ্নপত্রে তারা এর পরের বছরেও পরীক্ষা দিতে পারবে। এটা একটা নির্দেশিকা। আর একটা নির্দেশিকা, পাস ফেলের নম্বরটা কি? পাস ফেলের নম্বরটা সেটা তোমরা জানো অলরেডি, যে তোমাদের 100 নম্বরের মধ্যে ইংরেজির ক্ষেত্রে 80 নম্বর লিখিত আর 20 নম্বর হচ্ছে স্কুলের যে প্রজেক্ট। 30% নম্বর তোমায় পেতে হবে। 30% নম্বর মানে 100-তে 30, কিন্তু 100-তে কি 30 মানে ওই প্রজেক্ট এবং এই খাতার যে নম্বর দুটো মিলে কি 100-তে 30? না, কাউন্সিল বলে দিয়েছে যে 80 নম্বর, মানে আমি ইংরেজির বলছি, কিছু কিছু সাবজেক্টে 70 নম্বরের লিখিত হয় আর 30 নম্বর প্র্যাকটিক্যাল হয়। সায়েন্সের বেশ কিছু সাবজেক্ট আছে, আর্টসেরও আছে, যেখানে 70 নম্বর লিখিত আর 30 নম্বর প্র্যাকটিক্যাল। আর আর্টস এবং সায়েন্সের বেশ কিছু সাবজেক্টের 80 নম্বর লিখিত, 20 নম্বর প্র্যাকটিক্যাল। 30% ইন ইচ সেগমেন্ট, মানে তোমাকে লিখিততেও 80 হোক বা 70 হোক তার 30% পেতে হবে, এবং প্র্যাকটিক্যালেতে বা প্রজেক্টে সেখানেতে 20 বা 30 যাই থাকুক তার 30% পেতে হবে। ধরো ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ধরো কেউ 80 নম্বরে লিখিত পরীক্ষা দিচ্ছ, তাকে এই লিখিত পরীক্ষাতে 80-র যে 30% মানে 24 নম্বর তাকে পেতেই হবে, প্লাস তাকে তার যে প্রজেক্ট আছে তাতে 20 নম্বরের প্রজেক্টে 30% মানে 3 দুগুণে 6 নম্বর তাকে পেতে হবে। অর্থাৎ তাকে টোটাল 24+6 পেতে হবে, কিন্তু 24+6 = 30, কিন্তু ভাগ রয়েছে। তোমাদেরকে খাতাতে 24 পেতেই হবে এবং প্র্যাকটিক্যালেতে বা প্রজেক্টে 6 পেতেই হবে, তারপরে সেই দুটো যোগ হবে 30। কিন্তু কেউ যদি দেখা গেল প্রজেক্টের 20-তে
18 পেয়েছে, অথচ যেটা খাতা তাতে যে 80 নম্বর আছে তাতে সে 15 পেয়েছে, নিয়ে তার টোটাল 30-এর উপর হয়ে যাচ্ছে, তাহলেও কি সে পাস? না, তাহলে সে পাস না। আমি বোঝাতে পারলাম? মানে তোমাকে খাতাতে যে নম্বরের পরীক্ষা তার 30% আলাদা পেতে হবে, এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে যে 20 বা 30 নম্বরের পরীক্ষা তার 30% আলাদা পেতে হবে, এবং দুটোর যোগফল যেন 30-এর উপর হয়। কোনো একটাতে তুমি অনেকটা বেশি পেয়ে গেলে আর কোনো একটাতে যেটা 30%-এর কম পেয়ে গেলে, নিয়ে দুটোকে যোগ করে 30% অ্যাভারেজ হলো, তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু ভালো করে বুঝে নাও। 80 বা 70 যেটা খাতায় পরীক্ষা দিয়েছ তার 30% পেতে হবে, এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের যে নম্বরটা তার 30% আলাদা পেতে হবে, এবং দুটোর সম্মিলিত যোগফল যেন 30-এর উপর হয়। ওকে, এটা হলো পরীক্ষায় কীভাবে নম্বরটার ভাগ এবং কীভাবে তোমাদের পাস মার্কটা উঠবে। তবে টেনশানের কিছু নেই। আমি অন্যান্য সাবজেক্টের কথা জানি না, ইংরাজিতে প্রজেক্টে বেশিরভাগ স্কুল থেকেই স্টুডেন্টরা 17, 18, 19 তো পেয়েছি। আর যা তোমাদের প্রশ্ন আছে তাতে 80-তে তোমরা 24-এর উপর অবশ্যই স্কোর করবে। তার মধ্যে তো 1 নম্বর অলরেডি পেয়েই গেলে, তাছাড়াও যা প্রশ্ন হয়েছে 24-এর উপর অবশ্যই স্কোর করবে, কাজে টেনশানের কিছু নেই। খুব মানে কপাল খারাপ না হলে এবারে কেউ ইংরাজিতে ফেল করার কথা না। তারপরেও তো বলাই হচ্ছে যে একটু কিছু লিখলেই তোমাদেরকে কাউন্সিল খুব লিনিয়েন্টলি নম্বর দিতে বলেছেন, কাজেই টেনশান করো না, তোমাদের ভালোই হয়েছে, ভালোই হবে। আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম যাতে যদি কারোর কিছু টেনশান থেকেও যায় সেটা যাতে কেটে যায়। আরও একটা আপডেট দিয়ে দিই, বাংলা ইংরেজি বাদ দিয়ে অনেকেরই 4টে সাবজেক্ট আছে, মানে 4th সাবজেক্ট আছে। সেক্ষেত্রে পাসের নিয়মটা কি? সেক্ষেত্রে ধরো তোমরা যে বাংলা ইংরেজি বাদ দিয়ে যে 4টে সাবজেক্ট আছে তার মধ্যে কোনো একটা সাবজেক্টে যদি তোমরা কম নম্বর পাও, মানে 1, 2, 3 যে সাবজেক্ট 3টে নিয়েছো তার মধ্যে যদি কোনো একটা সাবজেক্টে পাস মার্কের কম পাও, তাহলে তোমরা যেটা 4th সাবজেক্ট নিয়েছো সেখানে যদি পাস করো তাহলে সেই নম্বরটা ক্যালকুলেট হবে, এবং যে সাবজেক্টটাতে তোমরা উত্তীর্ণ হতে পারছো না সেই নম্বরটা বাদ, মানে সেই সাবজেক্টটাই বাদ চলে যাবে। এটা হলো 4th সাবজেক্টের ক্যালকুলেশন। মানে বাংলা ইংরেজি বাদ দিয়ে যে সাবজেক্ট 4টে তোমরা চুজ করছো তার মধ্যে প্রথম 3টেকেই ক্যালকুলেট করা হয়, কিন্তু যদি প্রথম 3টের মধ্যে কোনো একটার পাস মার্ক না ওঠে সেক্ষেত্রে ওই 4র্থ সাবজেক্টটাকে 3য় সাবজেক্ট হিসেবে ক্যালকুলেট করা হবে, এবং যে সাবজেক্টে নম্বর কম আছে সেটা বাদ চলে যাবে। আর বাংলা ইংরেজিতে কিন্তু পাস করাটা ম্যান্ডেটরি, বাংলা ইংরেজিতে পাস করতেই হবে, মানে বাংলা ইংরেজির কোনো 4th সাবজেক্ট নাই, সে দুটোতে তোমাকে পাস করতেই হচ্ছে। বাকি সাবজেক্টের মধ্যে তোমরা এই 4th সাবজেক্টের ক্যালকুলেশনটা করো। আরও একটা জিনিস একটু ক্ল্যারিফাই করে নিই, সেটা হচ্ছে দেখা গেল যে বাংলা ইংরেজি এবং আরও যে সাবজেক্টগুলো তোমরা নিয়েছো, আরও যে 4টে সাবজেক্ট নিয়েছো তার মধ্যে সমস্ত সাবজেক্টের মধ্যে দেখা গেল তোমরা বাংলা বা ইংরেজি এর মধ্যে কোনো একটা সাবজেক্টে সবথেকে কম নম্বর পেয়েছো। বাকি যে 4টে সাবজেক্ট তোমরা নিয়েছো, হয়তো দেখা গেল সায়েন্সের স্টুডেন্টরা দেখা গেল 4টে সায়েন্সের সাবজেক্টে ভালো নম্বর পেয়েছো, কিন্তু বাংলা আর ইংরাজি তোমরা সবথেকে কম পেয়েছো, ধরো ইংরেজি সবথেকে কম পেয়েছো। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে প্রথম যে সাবজেক্ট 4টে তোমরা নিয়েছো সেই মানে যে সাবজেক্ট 4টে প্লাস একটা তোমাদের ভালো নম্বর আছে সেই 5টাকে রাখা হবে, বাংলা বা ইংরাজির যদি নম্বর কোনো একটার কম থাকে সেইটাকে বাদ দেওয়া হবে, সেটাকে 4th সাবজেক্ট হিসেবে গণ্য করা হবে, বাকি 5টা সাবজেক্টের নম্বরের ক্যালকুলেশন হবে। কিন্তু আবার বলে দিচ্ছি যে বাংলা ইংরেজিতে কিন্তু পাস তোমাকে করতেই হবে। বাংলা ইংরেজিতে যদি তোমরা অকৃতকার্য হও সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হবে না। যাই হোক, এগুলো হলো লেটেস্ট আপডেট, এবং এই ইনফরমেশনগুলো তোমাদের জানা দরকার বলেই এই ভিডিওটা করলাম। তোমরা তোমাদের সমস্ত বন্ধুদেরকে এটা শেয়ার করে দাও, যারা যারা টেনশানে আছে বা যারা জানতে চাইছে তারাও যাতে জানতে পারে। ওকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে।